ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম, আমি মোহাম্মদ সৌরভ হুসাইন। আমি চিটাগাং ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্টে আছি। এবার ফোর্থ ইয়ারে 7 সেমিস্টার চলতেছে আমাদের। তো আমাদের আজকের বিষয়, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর সাবস্টেশন। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ইনডোর আউটডোর সাবস্টেশন, এবং পরে দেখবো হচ্ছে আউটডোর সাবস্টেশন। তো আমরা একটুখানি দেখে আসি যে সাবস্টেশন বলতে আসলে কি বোঝাইছে, বা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যদি বলতে বলতে চাই তাহলে সাবস্টেশন বলতে আসলে কি বোঝাইছে। সেটা হচ্ছে কতগুলো ইকুইপমেন্ট অথবা অ্যাপারেটাস এর অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলি করা হয়েছে কেন? সাধারণত যে ইলেকট্রিক্যাল সাপ্লাই বা ইলেকট্রিক সাপ্লাই, তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো চেঞ্জ করার জন্য আমাদের প্রয়োজন অনুসারে। সেটা হতে পারে কখন বেশি লোডের জন্য বেশি সাপ্লাই প্রয়োজন, অথবা কখনো কম প্রয়োজন, বা যেখানে যেমন প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করার জন্য আমরা বলতে পারি সাবস্টেশন গুলো ব্যবহার করা যেতে পারে। কারণ ইলেকট্রিক যে সাপ্লাই আছে, তার ক্যারেক্টারিস্টিক্স কি কি হতে পারে, যেমন আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারি, কখনো বেশি কখনো কম প্রয়োজন, অথবা এসি টু ডিসি কনভার্ট করে, অথবা ফ্রিকোয়েন্সি আমাদের যখন যেখানে যেমন প্রয়োজন তেমন ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যেটা আলোচনা করবো বলছি যে ইনডোর এবং আউটডোর সাবস্টেশন। আমরা প্রথমে দেখি যে আউটডোর সাবস্টেশনে কি কি আছে এবং সেগুলা কিভাবে কাজ করতেছে। তো প্রথমে আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইনকামিং লাইন আছে। সেটা হচ্ছে 66 কিলো ভোল্ট, ইনকামিং লাইন 1 এবং 2। মূলত এই আউটডোর সাবস্টেশনটা আলোচনা করতেছে কি নিয়ে, সেটা হচ্ছে 66 কিলো ভোল্ট এই লাইনকে মূলত কনভার্ট করবে, সেটা হচ্ছে 11 কিলো ভোল্টে, অথবা আমরা 66 কিলো ভোল্টই ব্যবহার করতে পারি। মানে যেটা আছে এটাই আমরা আবার আউটপুট আকারে ব্যবহার করতে পারি, অথবা কনভার্ট করে 11 কিলোভোল্টে কনভার্ট করেও ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আহ দুইটা ইনকামিং লাইন আছে, যেটা 66 কিলোভোল্ট, এবং কানেক্ট হয়েছে। এটা একটা বাস বার, 1 নাম্বার বাস বার, এবং এটা হচ্ছে 2 নাম্বার বাস, সরি। তো দুইটা বাসে কানেক্ট হয়েছে। তো যখন এরকম ইনকামিং লাইন দুইটা থাকে, তখন সাধারণত তাকে বলা হচ্ছে ডাবল সার্কিট। এবং এই দুইটা বাস একসঙ্গে কানেক্ট আছে একটা বাস বার কাপলার দিয়ে। তো বাস বার কাপলারটা আমরা এখানে দেখতে পাচ্ছি কি দিয়ে গঠিত হয়েছে। সাধারণত দুই প্রান্তে দুইটা আইসোলেটর আছে, এবং মাঝে আছে একটা অয়েল সার্কিট ব্রেকার এবং একটা কারেন্ট ট্রান্সফরমার। আমরা জানি সাধারণত কারেন্ট ট্রান্সফরমারটা সেন্সিং এর জন্য ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাস বার কাপলারের যে কারেন্ট ট্রান্সফরমার আছে, এ সেন্স করবে কেমন, আহ, যতটুকু কারেন্ট সেন্স করবে তাকে সে 800 গুণ কমিয়ে দেবে, অয়েল সার্কিট ব্রেকার পর্যন্ত যেতে যেতে বলা যায় আর কি। ওকে। তো আমাদের এখানে দুইটা লাইন থাকায় একটা সুবিধা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সাবস্টেশনটা সিমালটেনিয়াসলি কাজ করতে পারে। সিমালটেনিয়াসলি কাজ করতে পারে আমরা বলতে এমন বলতে পারি যে বাই চান্স যদি একটা লাইনে কোনো সমস্যা হয়, অথবা কোনো নির্দিষ্ট অংশে যদি সমস্যা হয়, তাহলে অন্য একটা লাইনের মাধ্যমে এই সাবস্টেশন থেকে যতটা লোডের জন্য সাপ্লাই দেওয়া হচ্ছে, অন্য একটা ইনকামিং লাইন সেই সম্পূর্ণ সাপ্লাইকে মেনটেন করতে পারে, এবং কনজিউমার লেভেলের জন্য, কনজিউমারদের জন্য যে সাপ্লাইয়ের কন্টিনিউইটিটা, সেটা বজায় রাখতে পারে আর কি। ওকে। তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাই যে আমরা শুরুতেই বললাম, যেহেতু দুইটা ইনকামিং লাইন আছে, দুইটাই 66 কিলো ভোল্টের বা 66 কিলো ভোল্ট। এই দুইটা লাইন আমরা যদি চাই 66 কিলোভোল্টকে আউটপুট আকারে ব্যবহার করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বেরিয়ে গেছে আউটগোয়িং লাইন, সেটা হচ্ছে 66 কিলোভোল্ট। তো আমরা চাইলে পরবর্তীতে এটাকে আবার ইনকামিং লাইন আকারেও ব্যবহার করতে পারি, কিন্তু একই সাথে না। ওকে, তো এই দুইটা লাইনই বেরিয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 66 কিলোভোল্ট। আর যদি আমরা 66 কিলোভোল্ট আকারে না চাই, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, আমরা যদি কনভার্ট করে নিতে চাই, আমরা এখানে দেখতে পাই যে এই দুইটা যে ইনকামিং লাইন 66 কিলোভোল্ট, আমরা তো সাধারণ কনজিউমার লেভেলে এত বেশি পাওয়ার একসঙ্গে ব্যবহার করতে পারবো না, বা সাধারণত বাসা বাড়িতে যে সকল ইকুইপমেন্ট গুলা থাকে বা ইলেকট্রনিক ডিভাইস গুলা থাকে, সেগুলা রেটিং অত বেশি থাকে না। তো আমাদের
স্টেপ ডাউন ট্রান্সফার ব্যবহার করে এখানে দুইটা ট্রান্সফার ব্যবহার করা হয়েছে, থ্রি ফেজ ট্রান্সফরমার, যার মাধ্যমে 66 কিলোভোল্টকে 11 কিলোভোল্টে কনভার্ট করা হয়েছে। পাওয়ার সে পাওয়ার তো সেম আছে, সরি। তো ভোল্টেজ লেভেলটাকে 66 থেকে 11 কিলোভোল্টে কনভার্ট করা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ট্রান্সফরমার দুইটা আলাদা আলাদা বাসে কানেক্ট করছে। এখানে আবার কি করছে, একটা ট্রান্সফরমার থেকে যাচ্ছে একটা আউটগোয়িং সার্কিট, এই আউটগোয়িং সার্কিট সাপ্লাই দিচ্ছে কতটুকু, 66 কিলোভোল্টকে, একটা ট্রান্সফরমার থেকে 66 কিলোভোল্ট কনভার্ট হচ্ছে 11 কিলোভোল্টে। 11 কিলোভোল্ট সাপ্লাই হচ্ছে একটা আউটগোয়িং সার্কিটে, এবং অন্য একটা ট্রান্সফরমার থেকে সাপ্লাই হচ্ছে আর একটা আউটগোয়িং সার্কিটে। আর আউটগোয়িং সার্কিট গুলো আবার ইন্টারনালি কানেক্টেড আছে একটা বাস কাপলারের মাধ্যমে, যেটা গঠিত হয়েছে এখানে আহ দুই পাশে দুইটা আইসোলেটর আছে এবং মাঝখানে একটা সার্কিট ব্রেকার আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটগোয়িং সার্কিট গুলো আছে সেগুলো সাধারণত কি কি দ্বারা গঠিত হয়েছে। আইসোলেটর আছে, অয়েল সার্কিট ব্রেকার আছে, এবং উভয় ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। মূলত এই পুরো সাবস্টেশনে যেখানে যেখানে কারেন্ট ট্রান্সফরমার এবং পোটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, যেমন আমরা দেখতে পারি আহ এখানে কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে যার সেন্সিং যে রেশিওটা, সেটা সে যাই সেন্স করবে সে সাধারণত 800:1 করে দেবে। তার মানে সে যা সেন্স করবে তাকে 800 টাইমস কমিয়ে দেবে। তারপর এখানে পোটেনশিয়াল ট্রান্সফরমার আছে একটা, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সুইটেবল প্লেসে ব্যবহার করা হয়েছে এগুলা, যাতে সেন্সিং, মিটারিং এবং ইন্ডিকেটিংটা প্রপারলি হয়। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা ট্রান্সফরমারের আগে এবং সার্কিট ব্রেকারের পরে ব্যবহার করা হয়েছে লাইটনিং অ্যারেস্টার। তো এটা কেন ব্যবহার করা হয়েছে, আমরা জানি বাই চান্স যদি হঠাৎ করে যদি আহ, পরিবেশ যদি অশান্ত হয়ে যায়, যদি বজ্রপাত হয়, তো সাধারণত বজ্রপাত থেকে এই ট্রান্সফরমার দুইটাকে রক্ষা করার জন্য বা সেফ রাখার জন্য লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করা হয়েছে এখানে। ওকে, তো এর মেইন সুবিধা কি, এখানে আমরা কিছু কিছু বেসিক সুবিধা পাই আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে। তো সুবিধাটা আমরা এখানে এমন পাচ্ছি যে যেহেতু দুইটা লাইন, ওকে, তো বাই চান্স কোনো এক জায়গা থেকে একটা লাইনে সমস্যা হয়েছে, তাহলে সেই লাইনটা রিপেয়ার করার জন্য যদি নির্দিষ্ট সময় প্রয়োজন হয়, বা যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন পড়ে, বা অনেক সময় পর্যাপ্ত ইকুইপমেন্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের এই সাবস্টেশনটা যে নির্দিষ্ট এলাকায় সাপ্লাই দিচ্ছে সেই এলাকার সাপ্লাই বন্ধ হবে না, কারণ অন্য যে সাপ্লাই ইনকামিং লাইনটা আছে সে ওই সাবস্টেশনের পুরো লোডটাকে প্রোভাইড করতে পারবে পাওয়ার। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। রিপেয়ারিং এর ক্ষেত্রেও একবার সেম সুবিধা। ওকে, তো এখন আমরা দেখবো ইনডোর সাবস্টেশনটা, তার কি ডায়াগ্রাম এবং কিভাবে কাজ করে। আমরা ইনডোর সাবস্টেশনটা দেখবো। ওকে, তো এটা হচ্ছে ইনডোর সাবস্টেশন, যেটা মূলত 11 কিলোভোল্ট লাইন। ওকে, তো আমরা এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ওকে, তো আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইনডোর সাবস্টেশনের যে ইনকামিং লাইন সেটা হচ্ছে 11 কিলোভোল্ট লাইন। ওকে, তো আমরা এখানে বলতে পারি আউটডোর সাবস্টেশনের আউটগোয়িং যে সার্কিট ছিল সেটা অবশ্যই আমাদের মনে থাকার কথা, ছিল 11 কিলোভোল্ট লাইন আউটগোয়িং। তো আমরা বলতে পারি ওই আউটগোয়িং লাইনই এখানে আসতেছে ইনডোর সাবস্টেশন। এখন ইনডোর সাবস্টেশন গুলো সাধারণত কোথায় থাকে আমরা ম্যাক্সিমামই জানা থাকার কথা, সাধারণত যেখানে লোকালিটি বেশি, মানে আহ, জনগণের বসবাস বেশি সেখানে, বা সাধারণ কনজিউমার যেখানে বেশি, যাদেরকে আহ, অনেক সাপ্লাই প্রয়োজন, মানে পাওয়ার বেশি প্রয়োজন না কিন্তু অনেকের অনেকের প্রয়োজন, সেক্ষেত্রে পাওয়ার কম, ভোল্টেজ লেভেল কম, এমন সাপ্লাই প্রোভাইড করা হয়। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 11 কিলোভোল্ট একটা লাইন, যেটা কানেক্ট করা হয়েছে একটা এখানে গ্যাং জিও সুইচ, বা আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে গ্যাং অপারেটিং সুইচ। তো এই 11 কিলোভোল্ট লাইনকে ট্যাপিং করা হয়েছে এই ইনডোর সাবস্টেশনের সঙ্গে এই গ্যাং অপারেটিং সুইচের মাধ্যমে। মূলত গ্যাং অপারেটিং সুইচ মাল্টিফেজের জন্য কাজ করে।
এখানে আমরা যদি বলি 3 ফেজের জন্য কাজ করে, প্রত্যেক ফেজে আলাদা আলাদা ভাবে কানেক্ট থাকে। তো এটা মূলত গ্যাং অফ সুইচটা কনসিস্ট হয়েছে হচ্ছে আইসোলেটরের মাধ্যমে। এরপরে এই লাইনটাকে ইনডোর সাবস্টেশনে আনা হয়েছে আন্ডারগ্রাউন্ড কেবল হিসাবে, মানে আন্ডারগ্রাউন্ড কেবল হিসাবে সাবস্টেশনে আনা হয়েছে। এবার এটাকে কানেক্ট করা হয়েছে কোথায়, সরি, এই লাইনটাকে নিয়ে এসে কানেক্ট করা হয়েছে এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে। এখন কানেক্ট করা হয়েছে কিসের থ্রু দিয়ে, এটা হচ্ছে 11 কিলোভোল্ট রেটিং অয়েল সার্কিট ব্রেকার দিয়ে। তার মানে এখানে যে সার্কিট ব্রেকারটা আছে তার রেটিং হচ্ছে 11 কিলোভোল্ট। এবং আমরা এখানে উপর থেকে দেখতে পাচ্ছি যে লাইনটাও ছিল 11 কিলোভোল্ট। তো এখানে সমস্যা হওয়ার কথা না। যদি লাইনটা 11 কিলোভোল্ট থেকে অনেক বেশি হয়ে যায় তাহলে আমরা জানি সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে, এবং পরবর্তী যে ইকুইপমেন্টস আছে বা অ্যারেঞ্জমেন্টস আছে সেগুলো সেফ থাকবে ইনশাল্লাহ। ওকে। তো এখানে ট্রান্সফরমারটা কি করতেছে, 11 কিলোভোল্ট লাইন আমরা দেখতে পাচ্ছি, ট্রান্সফরমারটাকে আবার রেটিং করা হয়েছে 1 মেগাভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে। তো 11 কিলোভোল্ট লাইন 11 কিলোভোল্টকে মূলত 400 ভোল্টে এখানে কনভার্ট করা হয়েছে এই ট্রান্সফরমারের মাধ্যমে। এই 400 ভোল্ট তারপরে চলে গেছে এই বাস বারে, এই লাইনটাকে, সরি, লাইনটাকে বাস বারের সঙ্গে কানেক্ট করা হয়েছে মেইন ওসিবি এর মাধ্যমে। এবার বাস বার থেকে কি করা হয়েছে, লোকাল পর্যায়ে বা কনজিউমার পর্যায়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান সাইডে এবং বাম সাইডে বা উভয় সাইডে আমরা দেখতে পাচ্ছি কনজিউমার পর্যায়ে লাইন দেওয়া হয়েছে। এটা মূলত 3 ফেজ 4 ওয়্যার লাইন তৈরি করা হয়েছে। এখান থেকে কনজিউমার লেভেলে বিশেষ করে বাসা বাড়িতে যেগুলো চলে গেছে, বাসা বাড়ির সাধারণ ইউজের জন্য সেখানে কানেকশন দেওয়া হয়েছে এমন। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কনজিউমারদের যে কানেকশন দেওয়া হয়েছে সেটা মূলত 400 ভোল্ট লাইন, 400 ভোল্ট কানেকশন। কিন্তু লাইনটা, কানেকশনটা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে, 400 ভোল্ট রেটিং করা কয়েল সার্কিট ব্রেকারের মাধ্যমে। উভয় পাশে দেখতে পাচ্ছি সবগুলো সার্কিট ব্রেকারের রেটিং একই। এবং এখানে কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, যে কারেন্ট ট্রান্সফরমারের সেন্সিং যে রেশিওটা সেটাও উভয় পাশে আমরা সেম দেখতে পাচ্ছি, 200:5। তার মানে যা সে সেন্স করবে সেটাকে 200 টাইম যদি হয়ে থাকে তাহলে সেটা, মানে কারেন্ট যদি 200 এম্পিয়ার হয়ে থাকে তাহলে সেটাকে 5 এম্পিয়ারে চেঞ্জ করবে এখানে। ওকে। তো এখানে যে 400 ভোল্ট সার্কিট ব্রেকারের কথা আমরা বললাম, এখানে সাধারণত বিটুইন 2 ফেজ, মানে দুইটা ফেজের মধ্যে যে ভোল্টেজটা থাকে বা ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে 400 ভোল্ট। কিন্তু যদি আমরা একটা ফেজ এবং নিউট্রালের মধ্যে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সটা থাকে 230 ভোল্ট, যেটা সাধারণত বাসা বাড়ির সাধারণ যে ইকুইপমেন্টস গুলো আছে বা ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে, আমরা বলতে পারি টিভি, ফ্যান বা অন্যান্য কিছু, সেগুলো সাধারণত 230, 220 বা 250 এর আশেপাশেই রেটিং থাকে সাধারণত। আর আমরা যদি 3 ফেজ মোটরের কথা চিন্তা করি তাহলে সাধারণত সেখানে বিটুইন ফেজ বা 2 ফেজের কানেকশন দেওয়া হতে পারে। ওকে। তো আমরা এখন আহ, কিছু সুবিধার কথা বলতে পারি এখানে। ইনডোর এবং আউটডোর সাবস্টেশন সাধারণত আমরা কেন আলাদা করে এভাবে ব্যবহার করতেছি, যেমন ইনডোর সাবস্টেশন ব্যবহার করা হচ্ছে যেখানে প্রয়োজন অনেক কম পাওয়ার। তো ইনডোর সাবস্টেশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পাওয়ার কত ছিল, সাধারণত 11 কিলোভোল্ট। তো পাওয়ার না, সরি, ভোল্টেজ ছিল 11 কিলোভোল্ট কিন্তু পাওয়ার তো সেম ছিল, সরি। আর আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে কি দেখছি আমরা, সাধারণত যদি লাইন ভোল্টেজ বা ভোল্টেজ যদি হয় 66 কিলোভোল্ট অথবা তার থেকে বেশি, তখন আউটডোর সাবস্টেশন তৈরি করা হয় যেটা লোকালিটি থেকে একটা নির্দিষ্ট দূরে। কারণ তো আউটডোর সাবস্টেশন একটু দূরে কেন তৈরি করা হয় আর ইনডোর সাবস্টেশনটা সাধারণত কনজিউমারদের লোকাল যে এরিয়াটা তার কাছাকাছি কেন তৈরি হয়, কারণ আউটডোর সাবস্টেশন তৈরি করতে যে ইকুইপমেন্ট গুলা লাগে, কিছু সার্কিট ব্রেকার আছে, কিছু সুইচ আছে এবং বড় বড় কিছু ইকুইপমেন্ট আছে, এগুলা সাধারণত অনেকটা জায়গা দখল করে। তো সাধারণত লোকাল জায়গায় এগুলো করা সম্ভব হয় না, এজন্য একটু দূরে তৈরি করা হয় যাতে মেইনটেইন করাও একটু ইজি হয়। এবং বাই চান্স যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে যাতে জনসাধারণের বা কোনো বড় দুর্ঘটনা না ঘটে। ওকে। তো আমাদের আজকের বিষয় ছিল একটা আউটডোর সাবস্টেশন এবং একটা ইনডোর সাবস্টেশন, তার কি ডায়াগ্রাম, কিভাবে ইকুইপমেন্টস, কিভাবে বিভিন্ন
অ্যাপারেটাস গুলা কাজ করে, এবং কিভাবে আমরা আহ, যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে কনভার্ট করে কমিয়ে এবং আমাদের নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। তো মূলত একেবারে কনজিউমার লেভেলে সবাই মানুষ তো করবে না। যারা পাওয়ার সাপ্লাই দিচ্ছে দায়িত্বে আছে, মেইনটেনেন্সে ওখানে ইঞ্জিনিয়াররা আছে, যাদের যে লাইনে যেমন প্রয়োজন সেখানে ঠিক ততটুকু এভাবে দেওয়া হয়েছে। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।